তো দেখো আজকে আমরা ক্লাউড কম্পিউটিং নিয়ে কথা বলবো। ক্লাউড কম্পিউটিং পড়ার আগে আমরা একটু ধারণা নেই ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি। তোমাদের নিশ্চয়ই পড়া হয়েছে এতদিন, যেহেতু সেকেন্ড ইয়ারে তোমরা এটা তো পড়েছো। তো কেউ বলতে পারবা মানে তোমাদের কনসেপ্টটা কিরকম এই ক্লাউড কম্পিউটিং নিয়ে? ক্লাউড কেন কম্পিউট স্যার করার কথা বলছি আমরা? স্যার এখানে হচ্ছে ডেটা করা হয়, স্টোরেজ করা হয় ডেটা ক্লাউড আকারে আর স্টোরেজ কি। করা হয়, কিন্তু ক্লাউড কেন এটার নাম? মানে মেঘ গণনা ব্যাপারটা কেমন? স্যার এটা ঠিক মনে আসতেছে না। তাই সহজেই যা মাত্র কাজ। অবভিয়াসলি যেগুলো তোমরা বলছো সেগুলাই, কিন্তু মানে মূল ব্যাপারটা কি, থিমটা কি এখানে যে ক্লাউড কম্পিউটিং এর কথা বলছে? ক্লাউড কি আর, আচ্ছা যাই হোক আমরা একটু জানি। সেটা হচ্ছে প্রথম কথা, এই ক্লাউড কম্পিউটিং এর সাথে আমাদের এর কাজের কোনো মিল নাই। কারণ মেঘ গণনা, আমরা আসলে মেঘ গণনার কিছুই করি না। মেইনলি ইন্টারনেট সাইনটা বা ইন্টারনেট বোঝানোর জন্য আমরা ক্লাউড সাইনটা দিয়েই বুঝি। যেমন দেখো, আমি যদি এখানে ইন্টারনেট ইন্টারনেট ক্লাউড দেই, তাহলে দেখো এরকম মেঘের মতোই ছবি আসে, তাই না? ইন্টারনেটের সাইনটা দেখেছো মেঘের মতো না? জি স্যার। হ্যাঁ, মেঘের মতো জিনিসটা। তো এখানে আমরা মেঘ গণনা বলতে বোঝাচ্ছি যে ইন্টারনেটে যেসব ডিভাইস কানেক্টেড বা ইন্টারনেটের মাধ্যমে যে ডিভাইসগুলো কানেক্টেড সেগুলা নিয়ে বিজনেস পারপাজে কোনো একটা সেবা প্রদান করা। তো পুরোটাই ইন্টারনেট ভিত্তিক, এই জন্য এটাকে ক্লাউড নামকরণ করা হয়েছে। যেহেতু ইন্টারনেটের সাইনটাই আসলে ক্লাউড এর মতো, এই জন্য এটা ক্লাউড দিয়ে আমরা আসলে এটাকে এক্সপ্রেস করে থাকি। তো ইন্টারনেট ভিত্তিক কোনো কোম্পানি আমাদেরকে ইন্টারনেটের মাধ্যমে স্টোরেজ, তারপর সফটওয়্যার বা হচ্ছে প্ল্যাটফর্ম, এগুলো যদি ভাড়া প্রদান করে, তাহলে সেটাকে আমরা ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস বলে থাকি। যে এটাই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর সার্ভিস। এটা তিন ধরনের সার্ভিস দিয়ে থাকে। কি কি? একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, যেগুলো হার্ডওয়্যার সার্ভিস, যেমন তোমার হচ্ছে স্টোরেজ। সফটওয়্যার সার্ভিস, যেমন আমরা এই যে গুগলের যে সফটওয়্যারগুলো ইউজ করি ইন্টারনেটের মাধ্যমে। ইন্টারনেটের মাধ্যমে কি সফটওয়্যার ইউজ করি? এই যে তোমাদের ফোনে দেখবা হচ্ছে জিমেইল অ্যাপস, তারপরে হচ্ছে ওই যে জি ড্রাইভ, গুগল ড্রাইভ, তাই না? তারপরে হচ্ছে আমি এই যে তোমাদের এক্সাম নিলাম, কিসে এক্সাম নিলাম? হচ্ছে গুগল ক্লাসরুমে, না? এটাও কিন্তু ক্লাউড সার্ভিস। কারণ ইন্টারনেট ছাড়া কি তোমরা এগুলো ইউজ করতে পারো? পারো না কিন্তু। তো উদাহরণ হিসেবে দেখো, এডব্লিউএস, অ্যাজিউর, গুগল ক্লাউড, ড্রপবক্স, ওয়ান ড্রাইভ, এগুলো সবই হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর বিভিন্ন সার্ভিস। সো ফর্মাল ডেফিনেশনটা দেখো এখানে কি বলছে। ক্লাউড কম্পিউটিং হলো ইন্টারনেট ভিত্তিক একটি বিশেষ পরিষেবা বা একটি ব্যবসায়িক মডেল, যেখানে বিভিন্ন ধরনের রিসোর্স শেয়ার, কম্পিউটিং সেবা, সার্ভার, স্টোরেজ, সফটওয়্যার প্রভৃতি সেবা সহজে ক্রেতার সুবিধামতো, চাহিদা মাত্র ও চাহিদা অনুযায়ী ব্যবহার করার সুযোগ প্রদান করা বা ভাড়া দেওয়া হয়। ব্যাপারটা হচ্ছে, তুমি মনে করো তোমার 10 জিবি, তোমার হচ্ছে 1 টেরা হার্ড ডিস্ক প্রয়োজন। 1 টেরা হার্ড ডিস্ক না, তোমার ধরো 100 জিবি জায়গা প্রয়োজন। বাট তুমি একটা হার্ড ডিস্ক কিনতে গেলে তোমার 1 টেরা হার্ড ডিস্কের জন্য হয়তো 5-7 হাজার টাকা ব্যয় করতে হবে, তাই না? কিন্তু আহ, ধরো এই ইয়েটা তোমার প্রয়োজন 1 মাসের জন্য, কিন্তু 1 মাসের জন্য তুমি এই 7-8 হাজার টাকা ব্যয় করতে চাচ্ছ না। ফলে তুমি কি করবা? ইন্টারনেট, তুমি যদি 24 আওয়ার্স ইন্টারনেটে কানেক্টেড থাকো, তাহলে তুমি কি করতে পারবা? তুমি এইটা ভাড়া নিতে পারবা। ধরো তুমি 100 জিবি জায়গা ইন্টারনেটে ভাড়া নিলা, তার জন্য হয়তো তোমাকে $5 বা $10 ব্যয় করতে হলো, হয়তো 500-700 টাকা বা 1,000 টাকা। তাহলে ব্যাপারটা সুবিধাজনক হলো না, যে তোমাকে 7-8 হাজার টাকা ব্যয় করতে হলো না, তোমার চাহিদা মিটে গেল। জি স্যার। সো এই হচ্ছে মেইন কনসেপ্ট, যে আমাদের হচ্ছে আমরা এইভাবে আমরা সেবাটা গ্রহণ করে থাকি। তো নর্মালি ক্লাউড কম্পিউটিং এর তিনটা বৈশিষ্ট্য থাকবে। একটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, মানে রিসোর্সকে বাড়ানো যাবে, আমাদের ক্রেতার চাহিদা অনুযায়ী আমরা রিসোর্স বাড়াতে পারবো ইচ্ছা মতো। এরপরে হচ্ছে অন ডিমান্ড, মানে যখন যেটা চাইবে সে অনুযায়ী আমরা দিব।
যেমন ক্রেতা যখন যেভাবে চাইবে, যখন চাইবে তখনই সেবা দিতে পারবে, এরকম ইয়ে থাকতে হবে। আর পে অ্যাজ ইউ গো ব্যাপারটা হচ্ছে যে তোমার সার্ভিসটা হচ্ছে যতটুকু নিবে ততটুকু তোমাকে পে করতে হবে। তো এই তিনটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য আমাদের ক্লাউড কম্পিউটিং এর যে সার্ভিস, সেটার মেইন বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটা। কি আরাফ জয়েন করেছো? আরাফ, হ্যালো, বুঝতে পেরেছো ক্লাউড কম্পিউটিং ব্যাপারটা? জি স্যার, মোটামুটি বুঝতে পারছি স্যার, আর একটু ক্লিয়ার করে একটু স্যার। বলো তো কি বুঝছো, ক্লাউড কম্পিউটিং কি আসলে জিনিসটা? এটা হলো স্যার ইন্টারনেট ভিত্তিক একটি মানে বিশেষ পরিষেবা আর কি স্যার। হ্যাঁ, বিশেষ পরিষেবা যেটা আমরা টাকা দিয়ে ভাড়া নিতে পারি, জায়গা ভাড়া ভাড়া নিতে নিতে পারি। পারি। হ্যাঁ, স্টোরেজ, তারপরে সফটওয়্যার, এগুলো ভাড়া নেওয়া যায় টাকা দিয়ে। আমাদের একবারে কিনতে গেলে অনেক টাকা লাগতো, সে একবারে আমরা না কিনে আমরা ভাড়া নিয়ে এটা ইউজ করতে পারি, এটাই। তাহলে ব্যাপারটা ক্লিয়ার তো? Yes, sir. জি স্যার। তিনটা বৈশিষ্ট্য তোমরা দেখবা, এটা মেইন তিনটা বৈশিষ্ট্য। আচ্ছা, এখন বলছে ক্লাউড কম্পিউটিং এর জন্য বিবেচিত বিষয় বা বিবেচ্য বিষয় কি কি। সেটা হচ্ছে গোপনীয়তা ও নমনীয়তা, বৈধতা ও উন্মুক্ততা, গুণগত দিক ও নিরাপত্তা, টেকসই ইনফরমেশন টেকনোলজির ব্যবহার। সো এই জিনিসগুলো আসলে আমরা আলটিমেটলি পেয়ে থাকি, যে কারণ এখানে গোপনীয়তা আছে। আমাদের যে জিনিসগুলো আমরা সার্ভিস ইউজ করছি সেগুলো তো গোপন। আমরা সিকিউরিটি আছে, বৈধতা আছে অবশ্যই, কারণ ইনভ্যালিড কোনো কিছু আমরা ইউজ করব না, এবং গুণগত দিক দিয়ে এটা অনেক উন্নত মানের, এবং নিরাপত্তা আছে, টেকসই, এবং ইনফরমেশন টেকনোলজির জ্ঞানটা আমাদের প্রয়োজন হয় এটা ইউজ করতে গেলে। আচ্ছা, ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলা আমরা ভালো করে পড়বো, কারণ এই বৈশিষ্ট্যগুলা থেকে তোমাদের উদ্দীপকের প্রশ্ন সাজানো হয়। তো সাবলীলভাবে কাজের উন্নতি সাধন করে, বিভিন্ন ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার শেয়ার করা যায়, রিসোর্স শেয়ারে খরচ কমানো যায়, বিভিন্ন ডিভাইস ও জায়গায় এটি ব্যবহার করা যায়, ভার্চুয়াল প্রযুক্তি ব্যবহার করা যায়, অধিক নির্ভরযোগ্য ও নিরাপদ, এটির ধারণ ক্ষমতা অধিক এবং রিসোর্স অধিক নিরাপদ, এটি নিয়ন্ত্রণ বা পরিচালনা করা সহজ। তো এই হলো আমাদের মোটামুটি বৈশিষ্ট্য যেগুলো ছিল। এখন আমরা জানবো এটার হচ্ছে প্রকারভেদ। আসলে এই পরিষেবা মডেলটা বা ক্লাউড কম্পিউটিং এর এই মডেলটা কত ভাগে ভাগ করা যায়, এটাকে 3 ভাগে ভাগ করা যায়। কি কি সেবা আমরা এখান থেকে নিতে পারি তার উপরে ভিত্তি করে। তো আমি আগেই বলেছি আমরা হার্ডওয়্যার সার্ভিসেস বা ইনফ্রাস্ট্রাকচার সার্ভিসেস নিতে পারি, তো এটাকে বলা হয় আইএএস। এই যে দেখো, আইএএস, এটা ফিগারটা দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। আইএএস মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামোগত সেবা, পিএএস মানে হচ্ছে প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা, আর এসএএস হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস বা সফটওয়্যারগত সেবা। তো অবকাঠামোগত সেবাতে আমাদের দেখো রিসোর্স ভাড়া নেওয়া যায়, যেমন নেটওয়ার্ক, সিপিইউ, স্টোরেজ, অন্যান্য মৌলিক কম্পিউটিং রিসোর্স, এগুলো ভাড়া নেওয়া যায়। আর প্ল্যাটফর্ম ভিত্তিক সেবাটা একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে মনে করো অপারেটিং সিস্টেম, আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, তো আমরা চাচ্ছি না যে লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা ইউজ করব। তো আমরা এই লিনাক্স অপারেটিং সিস্টেমের সার্ভার ভাড়া নিতে পারি, সেক্ষেত্রে আমাদেরকে পেমেন্ট করতে হবে, এবং সেই এনভায়রনমেন্টে আমরা কাজ করতে পারি আমাদের যখন প্রয়োজন। আবার অনেকে জাভা প্রোগ্রামিং এ কাজ করে, সেই প্রোগ্রামিং এনভায়রনমেন্ট আমরা পেতে পারি। সি শার্প, ASP.NET, এরকম বিভিন্ন পাইথন, এরকম বিভিন্ন এনভায়রনমেন্ট আমরা ইচ্ছা মতো ওয়েব সার্ভার ভাড়া নিতে পারি। এরপর হচ্ছে সফটওয়্যার সেবা। আচ্ছা, এগুলা তোমরা হচ্ছে ডেটাবেজের কাজ করার জন্য আমাদের অনেক বড় একটা সফটওয়্যার প্রয়োজন হয়। ডেটাবেজ তো তোমরা করেছো, তোমাদের করাইছি না আমি 6 নম্বর চ্যাপ্টারে? তো ডেটাবেজের ওই কাজগুলো করার জন্য বড় সফটওয়্যার প্রয়োজন। তো এই সফটওয়্যারটা আমরা না কিনে, আমাদের যদি কেনার মানে আমরা তো আসলে পাইরেটেড কপি ইউজ করি, কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রিগুলোতে তো এগুলা বৈধ এরা ইউজ করে, যেগুলা ভ্যালিড। তো ওরা না কিনে এগুলা ভাড়া নিয়েও ইউজ করতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে সফটওয়্যার সেবা। সফটওয়্যারের সেবা তো আগেই বললাম যে আমরা সফটওয়্যার না কিনে সেটা ভাড়া নিয়ে ইউজ করতে পারি, ঠিক আছে? যেমন ধরো এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এই যে ওয়ার্ডটা, এটা আমরা হচ্ছে পাইরেটেড কপি ইউজ করছি, এই যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড, মানে আমরা কিনে ইউজ করি না। কিন্তু এই সফটওয়্যারটা কিন্তু প্রায় $1000, $100 মতো দাম। তো এটা আমরা না কিনে, আমরা যদি চাই, আমরা অনলাইনে বিভিন্ন কোম্পানি এগুলা আমাদের শেয়ারে ইউজ করতে দেয়। তো তারা যখন আমাদেরকে শেয়ার করে ইউজ করতে দিচ্ছে, ধরো মান্থলি আমাদেরকে $10, ধরো $5 বা $2 আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে, তাহলে এটা আমাদের একটা সুবিধা না, যে আমরা চাইলেই সেটা
পুরোপুরি না কিনে আমরা ইউজ করতে পারছি। টোটাল কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার, জি স্যার। মামুন, দিশা, ছোঁয়া সবাই বুঝছো? জি জি স্যার। স্যার। গুড। তাহলে এখন দেখো ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ, এটা কত প্রকার। এটা আসলে পাবলিক ক্লাউড, কমিউনিটি ক্লাউড এবং প্রাইভেট ক্লাউড এবং হাইব্রিড ক্লাউড। পাবলিক ক্লাউডটা কি, যেটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত। দেখো পাবলিক অ্যাপ্লিকেশন, স্টোরেজ এবং অন্যান্য রিসোর্স সমূহ যেগুলো সবার জন্য উন্মুক্ত থাকে এবং বিনামূল্যে সরবরাহ করা হয়, যেমন গুগল, অ্যামাজন। গুগলের বিভিন্ন সার্ভিস আছে না যেটা সবার জন্য উন্মুক্ত। যেমন আমরা ওই যে গুগল ক্লাসরুমে ক্লাস করি, এটা সবার জন্য উন্মুক্ত না, আমরা তো ফ্রি ইউজ করি। আমরা কি টাকা দিয়ে ইউজ করি? এগুলো কিন্তু ফ্রি, জি স্যার। এই জন্য এটা হচ্ছে পাবলিক। এরপর হচ্ছে কমিউনিটি ক্লাউড। কমিউনিটি ক্লাউডটা হচ্ছে এই গুগলেরই, মনে করো যে আমরা যে জুমে যে ক্লাসটা নিই, জুমের মতো করে গুগল ক্লাসরুমেও কিন্তু ক্লাস নেওয়া যায়, জানো? জি করছি স্যার, করি এটা তো। হ্যাঁ, ওইটা হচ্ছে তার জন্য ভিডিও করা যায় না, কিন্তু ভিডিও করতে হলে ওদেরকে পেমেন্ট করতে হয়। সো পেমেন্ট করতে হলে ওটা মনে করো একটা ইউনিভার্সিটি বা একটা কলেজ, একটা বড় প্রতিষ্ঠান এটা ইয়ে করে, ডিল করে। তো এই প্রতিষ্ঠান যখন একটা কাজ করে বা একটা বিশেষ কোম্পানি কাজ করে, তখন একটা নির্দিষ্ট কমিউনিটির জন্য, তাই না, একটা বিশেষ শ্রেণীর জন্য এই নেটওয়ার্ক ব্যবস্থা করা হয়, তখন সেটাকে আমরা কমিউনিটি ক্লাউড বলি। আর প্রাইভেট ক্লাউডটা হচ্ছে সেটা সম্পূর্ণ নিজস্ব, একটা কোম্পানি নিজের মতো করে ধরো ইয়ে করলো। ধরো একটা ব্যাংক, এই যে তোমরা এখন দেখবা প্রাইভেট ব্যাংকগুলোতে যে ব্রাঞ্চে যাও না কেন টাকা ওঠানো যায়, তাই না? একটা চেক নিয়ে তুমি যে হ্যাঁ স্যার। ব্রাঞ্চে যাও, আগে কিন্তু এই সুবিধাটা ছিল না। তোমার মানে অ্যাকাউন্ট যে ব্রাঞ্চে, তুমি সেই ব্রাঞ্চ থেকে টাকা উঠাইতে পারবা। কিন্তু এখন তুমি যে ব্রাঞ্চে যাবা টাকা দিয়ে দিবে। কারণ কি? কারণ তারা একই সফটওয়্যার ইউজ করতেছে। ক্লাউডের সফটওয়্যারটা আছে, তারা সবাই একই সফটওয়্যার ইউজ করতেছে এবং তোমার অ্যাকাউন্টটা তারা অ্যাক্সেস করতে পারে, যে কোনো এমপ্লয়ি এটা অ্যাক্সেস করতে পারে। তো এই ব্যাংকের এটা প্রাইভেট কি না, ব্যাংকের এটা জি প্রাইভেট স্যার। ক্লাউড। তো এরপর আসছে হাইব্রিড ক্লাউড। হাইব্রিড ক্লাউডটা হচ্ছে দুই বা ততোধিক ইয়ের সমন্বয়। যেমন আমরা চাইলে একটা প্রাইভেট কোম্পানি ইউজ করতে পারে, আবার একটা বিশেষ শ্রেণী ইউজ করতে পারে। তো দুইটা যদি কম্বাইন করি, যেমন আমরা হচ্ছে এই গুগলের সার্ভিসের কথা বলি। গুগলের সার্ভিসটা একই সাথে পাবলিক, এবং যখন তুমি পেমেন্ট নিয়ে দিয়ে করবা তখন সেটা কিন্তু কমিউনিটি ক্লাউড হিসেবেও কাজ করতে পারে, তাই না? আমার যদি একটা কোম্পানি থাকে, আমি আমার কোম্পানির জন্য সার্ভিসটা নিব। ধরো আমাদের কলেজে যদি সার্ভিসটা নেয়, তাহলে সেই কলেজ এবং মানে পাবলিক, এবং তাহলে কলেজের এই কমিউনিটিটা একসাথে হয়ে গেল না? এটা হচ্ছে হাইব্রিড। বুঝছো কি তোমরা? কোশ্চেন থাকলে জি জি বলো। স্যার। স্যার। কোনো জায়গায় একটু ধোঁয়াশা থাকলে বা ইয়ে থাকলে, প্রবলেম থাকলে বলো, আমি আরো এক্সপ্লেইন করে দেবো। এই আবির, দেরি কেন তোমার? আসসালাম স্যার। ওয়ালাইকুম স্যার আসসালাম। হাইব্রিড ক্লাউডটা আরেকবার বললে ভালো হতো। হাইব্রিড হাইব্রিড ক্লাউডটা হচ্ছে মিশ্রণ দুইটার। তো আমি আগেই বললাম যে গুগলের ফ্রি সার্ভিস আছে না, গুগলে ফ্রি ক্লাসরুমে আমরা ক্লাস নেই। কিন্তু গুগলে আবার টাকা দিয়ে একটা কোম্পানি তাদের এক্সট্রা কিছু সার্ভিস নিতে পারে, যেমন ওই যে ভিডিও টিডিও করা, তারপরে তোমার হচ্ছে গুগল ক্লাসরুমে আলাদাভাবে পরীক্ষা নেওয়া, এগুলা করা যায়, মানে সিকিউরিটি দিয়ে। তো সেটা তাহলে পাবলিক এবং ওই এটার দুইটার মিশ্রণ হয়ে গেল না? তুমি যখন টাকা দিয়ে একটা সার্ভিস নিচ্ছ আর পাবলিকলি তো কিছু পাচ্ছিলাই। তো এটার কথা বলছি যে দুইটার মিশ্রণ। বুঝতে পারছি। হাইব্রিড মানেই হচ্ছে দুই বা ততোধিকের মিশ্রণ। তো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা দেখো, অপারেটিং খরচ তুলনামূলকভাবে কম, নিজস্ব হার্ডওয়্যার এবং সফটওয়্যারের প্রয়োজন হয় না, ফলে খরচ কম। মনে করো তুমি একটা কোম্পানি দিবা, তোমার কোম্পানিতে তোমাকে 100টা কপি সফটওয়্যার কিনতে হচ্ছে। মনে করো যে 100টা কম্পিউটারে দিবা, 100টা কম্পিউটারে 100টা সফটওয়্যার কিনতে হবে। তো এখন তোমার কাছে 100টা কপি সফটওয়্যার কিনতে গেলে $100 করে যদি সফটওয়্যারের দাম হয়, তাহলে কত হয়? 100 গুণ 100, সো $10,000। $10,000 মানে শুধু শুধু সফটওয়্যারেই তোমাকে প্রায় 9 লাখ টাকার মতো লাগবে, তাই না? এখন তুমি চাচ্ছ যে এত টাকা তুমি দিবা না, এত টাকা দিয়ে তোমার এখন সম্ভব না, তোমার এই মূলধন নেই। তাহলে তুমি কি করবা? এই অনলাইন ক্লাউডের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক যে সেবা, সেখান থেকে তুমি সফটওয়্যারটা ভাড়া নিলা। ফলে ভাড়া নেওয়ার ফলে কি হচ্ছে, তুমি এই প্রায় 9 লাখ টাকার ইয়েটা তুমি বছরে দেখা যাচ্ছে যে তাদেরকে হয়তো 1 লাখ টাকা বা 50,000 টাকা ভাড়া দিয়ে তুমি কাজটা কমপ্লিট করে ফেললা।
ধরো 50,000 টাকা দিলেই হয়তো হয়ে যাবে বছরে। তাহলে কি সুবিধা হলো না? এককালীন তোমাকে টাকাটা দেওয়া লাগলো না। সো এটা হচ্ছে আমাদের সুবিধা। আবার যে কোনো স্থান থেকে এটা ইন্টারনেটে অ্যাক্সেস করা যায়, আপলোড করা যায়। কারণ তোমার যদি ইন্টারনেটে কোনো কিছু থাকে বা ক্লাউডে কোনো কিছু থাকে, তাহলে আমরা নিজের কম্পিউটার থেকেই অ্যাক্সেস করতে হবে, নিজের কম্পিউটার থেকে অ্যাক্সেস করতে হবে এমন তো কোনো কথা নেই। যে কোনো কম্পিউটার থেকেই তোমরা তোমাদের ফেসবুকে লগ ইন করতে পারো না? জি স্যার। তোমাদের ফেসবুক কিন্তু কোথায় আছে? ক্লাউডে আছে না? ফেসবুক কিন্তু জি। ক্লাউডে আছে। জিমেইল এগুলো কিন্তু সব ক্লাউডে আছে, মানে অন্যের কম্পিউটারে আছে, যেটা ইন্টারনেটের মাধ্যমে আমরা অ্যাক্সেস করতে পারি। যাই হোক, এগুলো স্বয়ংক্রিয়ভাবে আপডেট করা হয়ে থাকে। যে কোনো ছোট বা বড় হার্ডওয়্যারের মধ্য দিয়ে অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা রয়েছে। সহজে কাজকর্ম মনিটরিং করা যায়, যার ফলে বাজেট ও সময়ের সাথে তাল মিলিয়ে সবকিছু করা যায়। তো এখন ক্লাউডের অসুবিধাগুলো কি? অসুবিধা, যেহেতু এগুলা প্রোগ্রামগুলো অন্যের, মানে অন্য কারো অ্যাপ্লিকেশন আমরা ইউজ করছি, কেউ একজন কিনেছে, সেগুলো আমরা ভাড়া নিচ্ছি, সেগুলোর উপরে আমাদের যা ইচ্ছা তাই তো আমরা করতে পারবো না। পারবো? আমার নিজের কম্পিউটারে আমি যেরকম ভাবে ইউজ করতে পারবো, অন্যের কম্পিউটার যদি আমি ভাড়া নিয়ে ইউজ করি, যে সাইবার ক্যাফেতে গিয়ে যদি ইউজ করো, তাহলে কি নিজের মতো করে ইউজ করতে পারবা? আমার কথাটা বুঝছো? জি স্যার। দিশা, ছোঁয়া, তোমরা বুঝছো ব্যাপারটা? জি স্যার। আবহাওয়াজনিত কারণে বা ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হলে সার্ভিস বিঘ্নিত হয়। তার মানে ইউ হ্যাভ টু বি কানেক্টেড থ্রু ইন্টারনেট 24 আওয়ার্স। তোমাকে 24 আওয়ার্স ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকতে হবে যদি ইউজ করতে হয়। তুমি ইউজ না করতে, মানে যখন ইন্টারনেট থেকে থাকবা না তখন ইউজ করতে পারবা না। যেমন ফেসবুক ইউজ করতে গেলে তোমার ইন্টারনেট ইউজ করতে হয় বা ইন্টারনেট থাকা লাগে। সেটাই, কারণ ফেসবুকটা কি তোমার কম্পিউটারে আছে? ফেসবুক কিন্তু তোমার কম্পিউটারে নাই বা তোমার মোবাইলে নাই। আছে কোথায়? ক্লাউডে আছে। ক্লাউড। হ্যাঁ, ক্লাউডে তুমি যে কোনো সফটওয়্যার ইউজ করতে গেলে তোমাকে ইন্টারনেটের মাধ্যমে কানেক্টেড হতে হবে। সো এখানে তথ্যের গোপনীয়তা ভঙ্গের এবং তথ্য পাল্টে যাওয়ার, অর্থাৎ হ্যাকিং হওয়ার সম্ভাবনা থাকে। এটা আসলে একটা বড় প্রবলেম, যে যেহেতু ইন্টারনেটে থাকে, নিজের কম্পিউটারে নাই, সো যে কোনো সময় হ্যাক হতে পারে। যেমন আইক্লাউড হ্যাক হয়েছিল একবার 2011-12 সালের দিকে। তখন অনেক বড় জি বড় স্যার। সেলিব্রিটিদের পার্সোনাল ইনফরমেশন হ্যাক হয়ে গেছিল। অনেক পার্সোনাল ছবি, ভিডিও, এগুলা হ্যাক হয়ে গেছিল। দেখো, ক্লাউড কম্পিউটিং কি? এখন কোশ্চেন গুলো দেখি আমরা এখান থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে। ক্লাউড কম্পিউটিং কি? PaaS কি? সফটওয়্যার এজ এ সার্ভিস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস। অনলাইন কম্পিউটিং সেবা পাওয়া দেওয়া সম্ভব। অনলাইনে কম্পিউটিং সেবা দেওয়া এবং পাওয়া সম্ভব কেমনে? ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে, তাই না? সেটা বলবো। জি স্যার। নিরাপদে ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম, ব্যাখ্যা করো। নিরাপদে ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং কেন উত্তম? কারণ তুমি তোমার কম্পিউটারে যদি কোনো ডেটা রাখো, সেটা তোমার সিকিউরিটি। তো যে কেউ হ্যাক করতে, মানে তোমার কম্পিউটারে বসে সেটা নিয়ে নিতে পারে। কিন্তু তুমি যখন ক্লাউডে রাখবা, সেটা ওই কোম্পানির সিকিউরিটি। ওই কোম্পানির সিকিউরিটি যদি ভালো থাকে, তাহলে সেটা ভালোভাবে থাকবে। এখন যদি গুগলকে আমরা সবাই বিশ্বাস করি, এখন গুগলে যদি গুগল ড্রাইভে কোনো কিছু তুমি রাখো, তাহলে সেটা সিকিউরড মনে করি না আমরা? বা ফেসবুকে কোনো কিছু রাখলে আমরা সেটা সিকিউরড মনে করি না? তুমি তোমার ফ্রেন্ডের সাথে চ্যাট করো ইনবক্সে, তো সেটা কি সিকিউরড মনে করো না? তুমি কি ভাবছো যে এটা কেউ দেখবে? ভাবছো না। সো এগুলো আমরা মনে করি যে এগুলা ডেটা সিকিউরড। আবার বলছে, দেখো, ক্লাউড কম্পিউটিং এর নিরাপত্তা তুলনামূলকভাবে কম, ব্যাখ্যা করো। তো এটা দুই সেন্সেই বলা যায়, যেহেতু কোম্পানির উপরে ডিপেন্ড করে, তো কোম্পানি যদি নিরাপত্তা না দিতে পারে, তাহলে তো এটা নিরাপত্তা তুলনামূলকভাবে কম হয়ে গেল। কারণ গুগল, এই যে বললাম যে আইক্লাউড হ্যাক হয়েছিল, তো সম্পূর্ণ যদি নিজের কম্পিউটারে থাকে, তাহলে ব্যাপারটা হয় নিজের মতো করে, যে আমার কম্পিউটার আমি লক করে রাখলাম, কেউ ঢুকতে পারবে না। কিন্তু যদি হয় ইন্টারনেট ভিত্তিক, তাহলে কি হবে? ইন্টারনেটে তুমি একটা পাসওয়ার্ড দিয়ে রাখলা। এখন যদি আইক্লাউডটাই হ্যাক হয়ে যায়, তাহলে পাসওয়ার্ড দিয়ে কি হবে বলো? সে তো সেই মেন সার্ভার থেকেই সবকিছু হ্যাক হয়ে গেছে। তো এখন যদিও অনেক উন্নত করছে সিকিউরিটি ব্যবস্থা, তারপরেও একটু রিস্ক তো থেকেই যায়, কারণ সারা বিশ্বব্যাপী তো বদমাইশ লোকের অভাব নাই, তাই না? হ্যাকারের অভাব নাই। তারা এগুলা বিভিন্ন ভাবে হ্যাক করে অনেক প্রবলেম সৃষ্টি করে। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। জি স্যার। তার মানে এটা একদিক থেকে সিকিউরড, আবার একদিক থেকে সিকিউরড না। সো দুই রকম ভাবে কোশ্চেন হতে পারে কিন্তু। সো
তো ব্যাখ্যাটা দুই রকম ভাবে দিবা। আমি বুঝতে পেরেছি আমি কিভাবে ব্যাখ্যা করেছি? জি জি স্যার। স্যার। তাহলে এখন ক্রিয়েটিভ কোশ্চেন দেখো, সৃজনশীল প্রশ্ন। সুপর্ণার অফিসে একটি নেটওয়ার্ক চালু আছে যেখানে একটি মূল কেবলের সাথে 10টি কম্পিউটার সরাসরি যুক্ত রয়েছে। সম্প্রতি তিনি বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণের কাজ পান, কিন্তু তার অফিসে উক্ত কাজের উপযোগী ক্ষমতাসম্পন্ন কম্পিউটার নেই। আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার সংগ্রহ করতে না পারায় তিনি কাজটি যথাসময়ে সম্পন্ন করা নিয়ে চিন্তিত। তাই তিনি অনলাইন ভিত্তিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন। তাহলে অনলাইন ভিত্তিক সেবা গ্রহণ, তাহলে অবশ্যই সেটা কি ক্লাউড কম্পিউটিং না? ক্লাউড ক্লাউড কম্পিউটিং। কম্পিউটিং। জি স্যার। সেটা বলবো এবং ব্যাখ্যা দিবা। তাহলে জন তার ক্যামেরায় তোলা ছবিগুলো ব্যাকআপ রাখার জন্য ইন্টারনেটে একটি স্টোরেজ সেবা ব্যবহার করে সেখানে আপলোড করে রাখলো। তারপর সে তার টাইপিং স্পিড বাড়ানোর জন্য কিবোর্ডে টাইপিং অনুশীলন করতে লাগলো। তো জনের ব্যবহৃত সেবাটি ব্যাখ্যা করো। কি এটার নাম কি? আরাফ? হ্যালো আরাফ, কি আরাফ কি গেছে গা? এর ফলাফান আবির বলো। ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং এর কোন সার্ভিস এটা বলো তো? স্টোরেজ সেবা নেওয়া। আবির বলো। স্যার এটা ক্লাউড কম্পিউটিং এর স্যার। স্টোরেজ ভাড়া নেওয়া এটা কি সার্ভিস? আরে এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, আইএএস, তাই না? জি স্যার। জি স্যার। জি স্যার। সবাই এক এক করে চলে যাচ্ছে কেন, কি সমস্যা? ইয়ে তো মামুনও তো নাই। এবারে দেখো, মিস্টার রফিক একজন উদ্যোক্তা। তিনি খুলনা অঞ্চলের কৃষকদের ঋণ দিয়ে সহযোগিতার উদ্দেশ্যে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। খুলনা অঞ্চলে ব্যাংকটির 5টি শাখা রয়েছে যা নেটওয়ার্কের মাধ্যমে সংযুক্ত। সকল ব্রাঞ্চের ডেটার ব্যাকআপ ইন্টারনেট ভিত্তিক সেবা গ্রহণের মাধ্যমে সংরক্ষিত রাখা হয়। ব্যাংকের ডেটা ব্যাকআপে কোন ধরনের কার্যক্রম গৃহীত হয়েছে বিশ্লেষণ করো। কে? আরাফ কোনটা, কি সেবা এটা? প্ল্যাটফর্ম ভিত্তিক সেবা না? এটা প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস না, এটা হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। কিন্তু বলবো ক্লাউড কম্পিউটিং, তোমাদের এত বিশ্লেষণ করার দরকার নেই, বলবো ক্লাউড কম্পিউটিং। আর যেহেতু ব্রাঞ্চের সকল ডাটা ব্যাকআপ ইন্টারনেটের ভিত্তিক মাধ্যমে হয়, তাহলে সবগুলো একই সার্ভিস ইউজ করে, একই সফটওয়্যার ইউজ করে, জি স্যার। তাহলে এগুলো হচ্ছে সফটওয়্যার এজ এ সার্ভিস। শফিক তার ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন ক্রেতার বিভিন্ন তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে। এই কাজে ব্যবহৃত সফটওয়্যারটি আধুনিক না হওয়ায় শফিক অনলাইন ভিত্তিক একটি আধুনিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন। তাহলে ওই একই। জি স্যার। ক্লাউড কম্পিউটিং। আচ্ছা, এখন আমরা টাইপ কোশ্চেন গুলো দেখি। স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম? সফটওয়্যার স্বয়ংক্রিয় আপডেট অন রাখা, ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা। তো ক্লাউড ভিত্তিক সফটওয়্যার ব্যবহার করা, কারণ ওরাই তো আপডেট করে দেয়, তাই না? জি স্যার। জি স্যার। ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক, কারণ শুধু নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন, সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, সার্বক্ষণিক ব্যবহার করা। কোনটা? স্যার 2 ও 3 হবে। হ্যাঁ, 2 ও 3। শুধু নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন হয় ব্যাপারটা কিন্তু ঠিক না, কারণ আমরা হার্ডওয়্যারও জি স্যার। ভাড়া পেয়ে থাকি। ভাড়া ভাড়া নিয়ে থাকি। হ্যাঁ। এরপরে বলছে 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও উদ্দীপকটি পড়ে। এক্স তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না, ফলে ইন্টারনেট ভিত্তিক নতুন এক সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট উচ্চগতি সম্পন্ন ডিজিটাল সুবিধা পায়। উদ্দীপকটির সার্ভিসটির নাম কি? ক্লাউড ক্লাউড কম্পিউটিং। সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ, ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়, রক্ষণাবেক্ষণের খরচ নেই। কোনটা কোনটা বলো? 2, 3। কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ, এটা তো ঠিকই আছে। 1-3 স্যার।
রিমোট সার্ভার না, আমরা দূর থেকে এটা ইউজ করি না, কারণ সার্ভারটা তো স্যার। আমাদের কাছে নাই। মূল্য দিতে হয় না। ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়, এটা ভুল, কারণ এটা কম মূল্যে আর রক্ষণাবেক্ষণের খরচ নেই, এটাও ঠিক। তার মানে কোনটা কোনটা হবে? 1 এক আর 1 3 1 ও 3। মনে থাকবে? জি জি স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, তো আমাদের এই চ্যাপ্টার শেষ, 2 নম্বর চ্যাপ্টার আমাদের মোটামুটি শেষ। তো আমরা এখন 3 নম্বর চ্যাপ্টারে যাব। এটা আসলে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো সবাই থাকলে এটা ভালো হয়। জি স্যার। দেখো, তৃতীয় অধ্যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। চ্যাপ্টারটা শুরু করার আগে আমি এই চ্যাপ্টারের শানে নজুল একটু ব্যাখ্যা করব। শানে নজুল বলতে কি, চ্যাপ্টারটার গুরুত্ব কতটা, চ্যাপ্টারটা আমাদের বোর্ড এক্সামের জন্য কতটা গুরুত্ব বহন করে। দেখো, আমরা বলতে পারি আইসিটির হার্ট হচ্ছে এই চ্যাপ্টারটা, তোমাদের আইসিটি বইয়ের হার্ট, কারণ এখান থেকে 2 সেট কোশ্চেন হবেই, ইনশাল্লাহ বেশিও হতে পারে। সো যে চ্যাপ্টারটা থেকে 2 সেট কোশ্চেন হয় সব সময়, এবং মাঝে মাঝে কিছু বেশিও হতে পারে, সেই চ্যাপ্টারটা আমরা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবো না, এবং ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, সো সহজে জিনিসটা আমরা মার্কস পেতে পারি। তো প্রথমে আমাদের যেটা আছে সেটা হচ্ছে সংখ্যা আবিষ্কারের ইতিহাস। এটা তোমরা সবাই মোটামুটি জানো, তোমাদের বইয়ে দেওয়া আছে, তারপরে আমি কিছু জিস্ট পয়েন্টগুলো বলি। সেটা হচ্ছে মানুষ সংখ্যা কিভাবে গণনা শুরু করছে বা কিভাবে এটা সূত্রপাত হলো। দেখো, সেই প্রাচীন যুগ থেকে মানুষ কিন্তু প্রথম থেকেই কিন্তু গণনা করে নাই। আমরা যে প্রস্তর যুগের কথা বলি বা যে যুগের কথা বলি, যখন মানুষ অশিক্ষিত ছিল, তখন কিন্তু মানুষ গণনা করতো না। মানুষ ওই যে পশু শিকার করে জীবন নির্বাহ করত, লোহার ব্যবহারও জানতো না, জানতো, তখন কিন্তু পাথর দিয়ে হচ্ছে পশু শিকার করতো। তো যখন থেকে মানুষ সঞ্চয় শুরু করেছে, সঞ্চয় জিনিসটা বুঝো, জি মানে স্যার। পশুপালন স্যার করা। আয়। হ্যাঁ বলো। স্যার আয় সঞ্চয়। হ্যাঁ, আয় হয় সঞ্চয় যেটা। মানে কিন্তু আয় না। ব্যাপারটা হচ্ছে যে ধরো পশু শিকার করে নিয়ে এসে মানুষ যখন পশু পালন শুরু করে, তো পশু পালন করে, এখন কয়টা পশু আছে তখন তাকে গণনা করতে হবে না? মনে করো জি একজন স্যার। পশুপালন শুরু করছে, তাহলে পশু কয়টা আছে যদি গুনতে না পারে, তাহলে সেটা হারিয়ে যাচ্ছে না কেউ নিয়ে যাচ্ছে কিনা এটা বুঝবে কি করে? এই জন্য তখন কাউন্টিং এর প্রয়োজন হয়। তো তখন কাউন্টিং করতে এইভাবে, এই যে দেখো, একটা একটা করে দাগ দিত। মনে করো যে কেউ একজন একটা করছে, উম, একটা পশু আছে, তো ওই পাহাড়ের গায়ে মনে করো গুহার ভিতরে থাকতো না, এরকম একটা দাগ দিয়ে রাখতো, এরকম নিচে এরকম দিত না, মানে এরকম একটা দাগ দিয়ে রাখতো। তো 2টা আছে, 2টা এরকম দাগ দিয়ে রাখতো। তো 3টা পশু আছে, 3টা এরকম দাগ দিয়ে রাখতো। 4টা আছে, 4টা এরকম দাগ দিয়ে রাখতো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, বুঝতে পারছো? তো জি এভাবে স্যার। আস্তে আস্তে এটা ইভালুয়েটেড হয়, ইভালুয়েটেড মানে ইভলভ হয়, মানে মানে আমরা হচ্ছে যেটা বলি, এটা হচ্ছে যখন কোনো একটা জিনিস শুরু হয়, আস্তে আস্তে সেটা উন্নতির দিকে যায়। তো এইভাবে সভ্যতার বিভিন্ন ধাপ, মানে ক্রমে রোমানরা, এটা খ্রিস্টপূর্ব 4000 খ্রিস্টপূর্বাব্দে, তোমরা জানো যে গ্রিক এবং রোমানরা তখন কিন্তু অনেক উন্নত ছিল, তাই না? অন্যান্য দেশের তুলনায় ইটালির রোম এবং গ্রিকরা, দেখবা প্রাচীন ইতিহাসগুলো পড়লেই দেখবা যত যা কিছু আবিষ্কার করছে বা করছে, সবে রোমানরা আর গ্রিকরা, মানে বেশি। তো এই রোমানরা একটা হায়ারোগ্লিফিক একটা সংখ্যা পদ্ধতি শুরু করে, যদিও এখানে খ্রিস্টপূর্ব 3400 সালে দিয়েছে, কিন্তু এটা 4000 খ্রিস্টপূর্বাব্দে আমরা ধরতে পারি, তোমাদের বইয়ে মনে হয় 4000 খ্রিস্টপূর্বাব্দে আছে, মানে ওটা নিয়ে কাজ শুরু করে এরা আর কি। তো এটা এদের গণনার যে লিখিত সংখ্যা চিহ্নের ব্যবহার শুরু করে আসলে 3400 খ্রিস্টপূর্বাব্দে। এরপরে ব্যাবিলনীয়রা, তারপরে সুমেরীয়রা, ব্যাবিলনীয়রা 3000 খ্রিস্টপূর্বাব্দে, এরপর সুমেরীয় বা হচ্ছে আরো যারা ছিল, তারা হচ্ছে এগুলা নিয়ে কাজ করে থাকে। তো ব্যাবিলনীয়রা কোন নদীর তীরে অবস্থিত বলো, জানো এটা?
বেবিলনীয় সংখ্যা পদ্ধতি যেটা করেছিল, এটা কোন দিকে অবস্থিত জানো? স্যার ভুলে গেছি, পড়ছিলাম। এটা হচ্ছে ইউফ্রেটিস নদীর নদীর নামটা তীরে ভুলে গেছি। অবস্থিত, ইরাক অঞ্চলে, ইরাক জি স্যার। মিশর এই অঞ্চলে। হ্যাঁ, এটা হচ্ছে এরা বেশিরভাগই মুসলমান টাইপের ছিল আর কি, মুসলমান যে এটা। তো তারা হচ্ছে গণনা শুরু করে। আর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে সর্বপ্রথম শূন্যের ব্যবহার শুরু করে কারা, এটা জানো? স্যার ভারত। হিন্দুরা স্যার। হ্যাঁ, আর্যরা, মানে হিন্দু সংখ্যা পদ্ধতি, যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে শুরু হয়, হিন্দু সংখ্যা পদ্ধতিতে শূন্যের ব্যবহার শুরু হয়। আর এই শূন্যের ব্যবহারটা কিন্তু সুদূর প্রসারী একটা ভূমিকা রাখে। কেন সুদূর প্রসারী ভূমিকা রাখে? শূন্যের ব্যবহারের ফলে আমাদের সংখ্যা কমে গেছে, মানে অঙ্কের সংখ্যা কমে গেছে। মানে আমরা সাবলীলভাবে এখন সংখ্যা পদ্ধতিকে মানে অনেক অন্য পর্যায়ে নিয়ে গেছে শূন্যের ব্যবহার। তাহলে এই জিনিসগুলো মনে রাখবা। তো এখন আমরা দেখি সংখ্যা কি। সংখ্যা হচ্ছে এমন একটি উপাদান যা কোনো কিছু গণনা, পরিমাণ, পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়। যেমন কোনো শ্রেণীতে 243 জন ছাত্র আছে, 243 হচ্ছে একটি সংখ্যা যেটা গণনা করছে বা কোনো কিছু কাউন্ট করছে। আর অঙ্ক কি? অঙ্ক হচ্ছে সংখ্যা তৈরির উপাদান, তাই না? ডিজিট বা জি অঙ্ক স্যার। বলে, এটা এক ধরনের সিম্বল। তো আমরা বিভিন্ন ধরনের সিম্বলের সাহায্যে সংখ্যা লিখি, এই সিম্বল গুলাকেই অঙ্ক বলে থাকি, তাই না? সিম্বল গুলাই হচ্ছে জি স্যার। অঙ্ক। অঙ্ক। তো এখন বলছে সংখ্যা পদ্ধতি কি। তো এই যে বিভিন্ন রকম অঙ্ক বা সিম্বলের সাহায্যে সংখ্যা লেখার যে পদ্ধতি, সেটাই সংখ্যা পদ্ধতি, নাকি বলো? জি স্যার। বিভিন্ন ধরনের সিম্বল এবং অঙ্কর সাহায্যে সংখ্যা লেখার যে পদ্ধতি, তাকেই সংখ্যা পদ্ধতি বলে। এই যে দেখো, কোনো সংখ্যাকে লেখা বা প্রকাশ ও এর সাহায্যে গাণিতিক হিসাব নিকাশের জন্য ব্যবহৃত পদ্ধতি হলো সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতিতে নিম্ন উক্ত উপাদানগুলো থাকে, যেমন 0, 1, 2, 3 এরকম থাকতে পারে আর কি। তো সংখ্যা পদ্ধতির ক্লাসিফিকেশন দেখো, সংখ্যা পদ্ধতি দুই ভাগে বিভক্ত, একটা পজিশনাল আর একটা নন পজিশনাল। তো পজিশনাল সংখ্যাকে 4 ভাগে ভাগ করা যায়। তো আমরা পজিশনাল এবং নন পজিশনাল সংখ্যা কোনগুলো সেগুলো একটু জানবো। নন পজিশনাল সংখ্যা হচ্ছে কি, যে সংখ্যা পদ্ধতিতে পজিশনের কোনো ভ্যালু নাই, অঙ্ক কোন পজিশনে আছে তার কোনো ভ্যালু নাই। আর পজিশনালে হচ্ছে পজিশনের ভ্যালু আছে। এই জিনিসটা কি তোমরা বুঝো? ক্লিয়ারলি বুঝো জিনিসটা? হ্যালো? স্যার বুঝায় দেন। হ্যাঁ, আমি বুঝাই দিব, কিন্তু আজকে বুঝাবো না, কারণ আজকে সময় বেশি নাই আর সবাই নাই। এই জিনিসটা আবার বোঝানো লাগবে যদি আজকে বুঝাই, এই জন্য সবার পার্টিসিপেশনটা দরকার। ওরা কয়েকজন নাই, আমি আজকে এই পর্যন্তই থাক। এটা আমরা হচ্ছে নেক্সট দিন ইনশাল্লাহ এই জিনিসগুলা বুঝবো, ঠিক আছে? ইনশাআল্লাহ। হ্যাঁ, জি জি স্যার। স্যার। এই জিনিসটা আমরা নেক্সট দিন দেখব।